নভেম্বর মাসে সেন্ট মার্টিনে পর্যটন বন্ধ নেই, তবে দ্বীপের ভ্রমণেরও কোনো সুযোগ নেই। টেকনাফ থেকেই ফিরে যাচ্ছে অনেকেই। অনেকেই আমাদের মতো আশা নিয়ে আছেন। আমরা চাই এই বন্ধটা তাড়াতাড়ি খুলে দিক, যাতে তারা আমাদের মতো আপসেট না হয়। অজুহাত, পর্যটন জাহাজ এখনও চালু হয়নি, লাগছে বিশেষ অনুমতি স্পিড বোট কিংবা ট্রলার যাতায়াতে। যদি ট্যুরিস্ট সিজন চালু হয় এবং জাহাজে আসা যাওয়া করে, তখন আর এই অনুমতিটা লাগবে, তখন তারা অন্য জাহাজে যাওয়ার ক্ষেত্রে কোনো অনুমতি লাগবে না। সেন্ট মার্টিনের অধিবাসী ছাড়া একজনের প্রবেশ করতে পারবে না। এই দ্বীপের মানুষের সাথে অন্য এলাকার যারা আত্মীয়তা করছে ওরাও এই দ্বীপে আসতে পারতেছে না। বউ আনলে বউটা আসতে পারতেছে না। জামাই যদি ওই দিকের হয় জামাই আসতে পারতেছে না। তাইলে এটা কোন ধরনের স্বাধীনতা আমি বুঝি না আসলে। বাংলাদেশের পর্যটনের সবচেয়ে সেরা গন্তব্য সেন্ট মার্টিন দ্বীপ, কিন্তু অনিয়ন্ত্রণ পর্যটনের কারণে দ্বীপের বৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। ফলে অন্তর্বর্তীকালীন সরকার সেন্ট মার্টিন ভ্রমণে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে। বর্তমান পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা রেজওয়ানা হাসান নিজেই একজন পরিবেশ অধিকার কর্মী হওয়ায় সেন্ট মার্টিনের বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে। অন্যদিকে পর্যটন ব্যবসায়ীরা সেন্ট মার্টিনে পর্যটক সীমিত করার বিপক্ষে প্রতিবাদ জানাচ্ছে। সেন্ট মার্টিন দ্বীপে পর্যটন সীমিত করার আসল কারণ কি, সে সম্পর্কে আলোচনা করা হবে আজকের পর্বে। নৈসর্গিক সুন্দর সেন্ট মার্টিন একসময় ছিল জীববৈচিত্র্যে ভরপুর। 1996-97 সালের দিকে সেন্ট মার্টিনে প্রতি বছর মাত্র 150 থেকে 200 জন পর্যটক ভ্রমণ করত, আর বর্তমানে প্রতি বছর প্রায় 1.5 লাখেরও বেশি পর্যটক ছোট্ট এই দ্বীপটিতে ভ্রমণ করে। পর্যটকের এমন অতিরিক্ত চাপের কারণেই সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য ধ্বংসের প্রায় দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপটির রক্ষায় 1999 সালে সেন্ট মার্টিনকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করা হয়েছিল, কিন্তু তারপরও দ্বীপের প্রাকৃতিক পরিবেশে ক্রমাগত শুধু অবনতি হচ্ছিল। 2022 সালে সেন্ট মার্টিন দ্বীপকে কেন্দ্র করে বঙ্গোপসাগরের 1743 বর্গ কিলোমিটার এলাকা সেন্ট মার্টিন মেরিন প্রজেক্ট এরিয়া হিসেবে ঘোষণা করা হয়েছে। এনভায়রনমেন্টাল অ্যাডভান্স নামের একটি বিজ্ঞান সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় উঠে এসেছে যে শুধুমাত্র অধিক পর্যটনের কারণেই দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় সেন্ট মার্টিনের তাপমাত্রা কমপক্ষে 3 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে। এর বাইরেও গত 2 যুগের অনিয়ন্ত্রিত পর্যটনের কারণে সেন্ট মার্টিন 20 ধরনের বিপদের মুখে পড়েছে। দ্বীপের মাটি ও পানিতে লবণাক্ততা বৃদ্ধি, বন উজাড়, নানা ধরনের দূষণ, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, কচ্ছপের আবাস ধ্বংস, প্লাস্টিকের ব্যবহার, মিঠা পানির সংকট এবং সৈকত ভাঙনের মতো নানা বিপদ ক্রমশই বাড়ছে। সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য শুধু বাংলাদেশের প্রেক্ষাপটেই নয়, বরং সারা বিশ্বের মধ্যেই ছিল অনন্য। একটি গবেষণা থেকে জানা যায় 1980 সালের সেন্ট মার্টিনে প্রায় 161 প্রজাতির প্রবাল ছিল, কিন্তু শুধুমাত্র অনিয়ন্ত্রিত পর্যটনের কারণে 100টিরও বেশি প্রজাতির প্রবাল সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে। আন্তর্জাতিক ওশান সায়েন্স জার্নালে প্রকাশিত একটি গবেষণার প্রবন্ধে বলা হয়েছে, প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে 2045 সালের মধ্যেই সেন্ট মার্টিন সম্পূর্ণ প্রবাল শূন্য হয়ে যাবে। সেন্ট মার্টিনের মতো এমন জীববৈচিত্র্যে ভরপুর একটি দ্বীপ তৈরি হতে প্রায় 1000 বছর সময় লাগে, কিন্তু পর্যটকদের মাত্র কয়েক যুগের অত্যাচারেই মাত্র কয়েক বছরের মধ্যেই এমন একটি দ্বীপ ধ্বংস হয়ে যেতে পারে। সে কারণে বিশেষজ্ঞরা বেশ কয়েক বছর থেকে সেন্ট মার্টিন ধ্বংসের জন্য প্রধানত দায়ী অনিয়ন্ত্রিত পর্যটন বন্ধ করার দাবি জানিয়ে আসছেন। সেন্ট মার্টিন দ্বীপে মাত্র 10 বছর আগেও আবাসিক হোটেল ছিল মাত্র 20 থেকে 25টি, আর বর্তমানে সেন্ট মার্টিনে প্রায় 250-এর বেশি হোটেল, মোটেল এবং কটেজ রয়েছে। পর্যটকদের থাকার জন্য এত আবাসন তৈরি করতে গিয়ে সেন্ট মার্টিনে প্রায় 4000-এরও বেশি নারিকেল গাছ কেটে ফেলা হয়েছে। অথচ সেন্ট মার্টিনের অন্যতম একটি আকর্ষণই ছিল নারিকেল গাছ। একসময় এই দ্বীপে অধিক নারিকেল গাছ থাকার কারণে সেন্ট মার্টিনের আরেক নামই হলো নারিকেল জিঞ্জিরা। মাত্র 1 যুগ আগেও সেন্ট মার্টিনে 11,000 নারিকেল গাছ ছিল, কিন্তু বর্তমানে দ্বীপটিতে নারিকেল গাছ আছে মাত্র 5000-এর মতো। সেন্ট মার্টিনের এসব নারিকেল গাছের জন্য আরও একটি বড় বিপদ হিসেবে দেখা দিয়েছে সাদামাছির উৎপাত। এসব সাদামাছির মোরগের কারণে প্রতি বছর প্রায় 300 থেকে 500টি গাছ মারা যাচ্ছে। সেই সাথে সেন্ট মার্টিনের ভূগর্ভস্থ পানির স্তর অনেক নিচে নেমে যাওয়ায় এবং পানিতে লবণাক্ততা বৃদ্ধি পাওয়ার কারণেও দ্বীপের উদ্ভিদের সংখ্যা আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে। যেই সেন্ট মার্টিন একসময় ডাবের জন্য বিখ্যাত ছিল, সেই সেন্ট মার্টিনে পর্যটন মৌসুমে বরিশাল, চাঁদপুর, চট্টগ্রামের সন্দ্বীপ, বাঁশখালী, আনোয়ারা, কক্সবাজার এবং টেকনাফ থেকে ডাব আমদানি করতে হচ্ছে। একসময় সেন্ট মার্টিনে উৎপাদিত ডাব বিক্রি করে স্থানীয় কৃষকরা বেশ ভালো উপার্জন করতে পারত, কিন্তু বর্তমানে তাদের সেই উপার্জন প্রায় বন্ধের পথে।
সেন্ট মার্টিনের আরেকটি গুরুতর অসুবিধা হচ্ছে মিঠা পানির সংকট। সাগরের মাঝখানে অবস্থিত হওয়ার কারণে প্রাকৃতিক এবং মানবসৃষ্ট বিভিন্ন উপায়ে দ্বীপের মিঠা পানির উৎসের সাথে সামুদ্রিক লোনা পানি মিশে যাচ্ছে, যার ফলে সেন্ট মার্টিনের পানিতে লবণাক্ততার মাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। সেই সাথে এখানকার পানিতে আর্সেনিক ও আয়রনের সমস্যাও রয়েছে। দ্বীপটির 3টি এলাকা, বেলপাড়া, কোনাপাড়া ও ছেড়াদিয়া, যেখানে মূলত সুপেয় পানি পাওয়া যেত, কিন্তু বিগত কয়েক বছরে এই এলাকার টিউবওয়েল দিয়েও লবণাক্ত পানি বের হচ্ছে। নিয়মিত লবণাক্ত পানি ব্যবহারের কারণে দ্বীপের বাসিন্দাদের মধ্যে নানা ধরনের রোগব্যাধি ছড়িয়ে পড়েছে। সেন্ট মার্টিন দ্বীপে প্রাকৃতিকভাবে যতটুকু সুপেয় পানি ছিল, শুধুমাত্র দ্বীপের বাসিন্দারা তা ব্যবহার করলে আরও দীর্ঘদিন অটুট থাকত। কিন্তু মাত্র 10,000 বাসিন্দার একটি দ্বীপে প্রতি বছর 1 থেকে 1.5 লাখ পর্যটকের বাড়তি চাপের কারণে সেই মিঠা পানি বহু আগেই শেষ হয়ে গেছে। এখানে সবচেয়ে বড় পরিহাসের বিষয় হলো সেন্ট মার্টিনের মানুষজন চারদিকে পানির মাঝে বসবাস করলেও বর্তমানে পানি তাদের সবচেয়ে বড় সংকট। সেন্ট মার্টিনের সুপেয় পানির অভাবই একমাত্র হুমকি নয়, সেন্ট মার্টিনের আশেপাশের সামুদ্রিক পানিও মারাত্মক দূষিত হয়ে পড়েছে, কারণ সেন্ট মার্টিনে পয় নিষ্কাশনের কোনো ব্যবস্থাই নেই। এখানকার সুয়ারেজ লাইনগুলো সরাসরি পাইপের মাধ্যমে সাগরে গিয়ে উন্মুক্ত হয়। দ্বীপের বাসিন্দা এবং পর্যটকদের মলমূত্রের কারণে সেন্ট মার্টিনের আশেপাশের সাগর ভয়াবহ দূষণের শিকার হয়েছে। বাংলাদেশের ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের তথ্যমতে সেন্ট মার্টিনের আশেপাশের সাগরের পানি স্বাভাবিকের চেয়ে 28 গুণ বেশি দূষিত এবং পর্যটন মৌসুমে এই দূষণের পরিমাণ 63% বেড়ে যায়। তাই শুধুমাত্র মানব বর্জ্য সেন্ট মার্টিনের বাসিন্দা এবং সামুদ্রিক প্রাণীদের জন্য ভয়াবহ বিপদ ডেকে এনেছে। 2020 সালে বাংলাদেশ সরকার সেন্টার ফর জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সার্ভিসের নামে একটি গবেষণা সংস্থাকে সেন্ট মার্টিনের উপরে সমীক্ষা করার দায়িত্ব দিয়েছিল। গবেষণা শেষে প্রতিষ্ঠানটি সরকারকে জানিয়েছে যে দ্বীপটি রক্ষা করতে হলে এই দ্বীপে কোনোভাবেই পর্যটকদের রাতে থাকার অনুমতি দেওয়া যাবে না এবং শীতকালে পর্যটন মৌসুমে প্রতিদিন 1200 জনের বেশি পর্যটক এই দ্বীপে যাওয়া ঠিক হবে না। সেই গবেষণার ফলাফল অনুযায়ী আওয়ামী লীগ সরকার 3 দফায় সেন্ট মার্টিন দ্বীপের পর্যটন সীমিত করার উদ্যোগ নিয়েছিল, কিন্তু পর্যটন ব্যবসায়ীদের চাপের কারণে সরকার সেই অবস্থান থেকে সরে আসতে বাধ্য হয়। তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেন্ট মার্টিনের সীমিত পরিসরে পর্যটন কার্যক্রম পরিচালনার জন্য নতুন করে নির্দেশনা দিয়েছে। সেখানে বলা হয়েছে নভেম্বর মাসে পর্যটকরা সেন্ট মার্টিনে যেতে পারলেও দ্বীপে রাতে অবস্থান করতে পারবে না। শুধুমাত্র ডিসেম্বর এবং জানুয়ারি মাসে পর্যটকরা রাতেও সেন্ট মার্টিনে থাকতে পারবে, তবে সেই সময় প্রতিদিন 2000-এর বেশি পর্যটক যেতে পারবে না এবং ফেব্রুয়ারি মাস থেকে সেন্ট মার্টিনে পর্যটন সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করছে সেন্ট মার্টিন দ্বীপ পরিবেশ ও পর্যটন রক্ষা উন্নয়ন জোট নামের একটি সংগঠন। মূলত পর্যটন খাত সংশ্লিষ্ট ব্যবসায়ী এবং ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সদস্যরা এই জোট গড়ে তুলেছে। জোটের নেতৃত্বে থাকা অনেকের সেন্ট মার্টিনে আবাসিক হোটেল রয়েছে। আন্দোলনকারীদের মতে সেন্ট মার্টিনের রাত্রি যাপন নিষিদ্ধ এবং পর্যটন সীমিত করার বিষয়ে সরকার আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে পর্যটন শিল্প ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে এবং সাধারণ উদ্যোক্তারা হবে সর্বশান্ত। তবে সত্যিকার অর্থে সেন্ট মার্টিনে পর্যটন অবকাঠামো নির্মাণ অবৈধ জেনেও পর্যটন ব্যবসায়ীরা বিপুল পরিমাণে অর্থ বিনিয়োগ করে সেন্ট মার্টিনের প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করে সেন্ট মার্টিনকে একটি হোটেলের বস্তিতে পরিণত করেছে। বাংলাদেশ পরিবেশ রক্ষা আইন 1995 অনুযায়ী এই দ্বীপে এমন কোনো কাজ করা যাবে না যার মাধ্যমে দ্বীপের পানি, মাটি, বায়ু এবং প্রাণীর ক্ষতি হয় এবং এখানে কোনো প্রকার অবকাঠামো নির্মাণ করা যাবে না। 2022 সালে সরকার ঘোষিত একটি প্রজ্ঞাপনে বলা হয় সেন্ট মার্টিনে ইট এবং সিমেন্টের মতো স্থায়ী অবকাঠামো নির্মাণ সামগ্রী নিয়ে যাওয়া নিষিদ্ধ। দ্বীপটিতে শুধু বাঁশ এবং কাঠ দিয়ে পরিবেশ বান্ধব অবকাঠামো নির্মাণ করা যেতে পারে। যদিও হোটেল মোটেল নির্মাণের সময় বহুবার নির্মাণ সামগ্রী জব্দ করা, হোটেল মালিকদের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরে মামলা দেওয়া সহ নানাভাবে আবাসন নির্মাণ বন্ধ করার জন্য সরকারের পক্ষ থেকে বারবার চেষ্টা করা হয়েছে। সেন্ট মার্টিনে পর্যটন ব্যবসা টেকসই হবে না জেনেও ব্যবসায়ীরা প্রভাব খাটিয়ে অবাধে হোটেল রিসোর্ট নির্মাণ চালিয়ে যাচ্ছে। আগে থেকে জেনে শুনে এমন ঝুঁকিপূর্ণ এবং নিষিদ্ধ এলাকায় বিনিয়োগ করাটাই ছিল তাদের ভুল সিদ্ধান্ত। প্রথমত তারা সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে প্রভাব খাটিয়ে পর্যটন ব্যবসা করেছে। এরপর সরকার যখন দ্বীপটি রক্ষায় উদ্যোগী হয়েছে তখন পর্যটন ব্যবসায়ীরা তাদের মুনাফা লাভের আশায় দেশের অমূল্য সম্পদ সেন্ট মার্টিনকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছে। তবে সেন্ট মার্টিনে পর্যটন সীমিত করলে সত্যিকার অর্থেই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এই দ্বীপের স্থানীয় বাসিন্দারা।
অতীতে তাদের সবার পূর্বপুরুষই ছিল জেলে, যারা সাগরে মাছ শিকার এবং স্থানীয়ভাবে সামান্য কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করত। কিন্তু সেন্ট মার্টিনে পর্যটন বিকাশের সাথে সাথে দ্বীপের প্রায় সবাই পর্যটন খাত সংশ্লিষ্ট কাজে জড়িয়ে পড়ে। সেন্ট মার্টিন দ্বীপের মানুষজন শুধুমাত্র পর্যটন মৌসুমে আয় করা সামান্য টাকা দিয়ে সারা বছরের সংসার খরচ চালায়। সে কারণে সেন্ট মার্টিন দ্বীপটিতে পর্যটন সীমিত করলে স্থানীয় বাসিন্দারা আর্থিকভাবে অত্যন্ত ঝুঁকির মুখে পড়বে। তাই সরকারের উচিত হবে সেন্ট মার্টিনের বাসিন্দাদের জন্য পর্যটনের বিকল্প এমন কোনো ব্যবস্থা তৈরি করা, যা দিয়ে তারা সারা বছর ভালোভাবে জীবিকা নির্বাহ করতে পারে। ব্যবসায়ীরা বলছে সেন্ট মার্টিনে পর্যটন চালু রেখেও তারা এর পরিবেশগত দিক রক্ষা করবে, কিন্তু সত্যিকার অর্থেই কি পর্যটন চালু রেখে সেন্ট মার্টিন দ্বীপ টিকিয়ে রাখা সম্ভব? আপনাদের মতামত এই বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।